আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আমরা প্রথমে দেখে নেই আজকে আমাদের এই ভিডিওটিতে কি থাকবে। আজকে আমরা এই ভিডিওটিতে জাপানে বাংলাদেশিরা কেন ভালো চাকরি পায় না কিংবা কী জন্য সমস্যায় ভোগে তার 10টা কারণ ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে বলে নেই, এটা নিতান্তই আমার পার্সোনাল ওপিনিয়ন। এইটা যে ঠিক হবে এরকম না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আশা করব আমার ওপিনিয়নগুলো যেহেতু অনেক এক্সপিরিয়েন্স বেসড, আপনাদের কাজে লাগবে। তো আজকে ভিডিওটিতে আমরা প্রথমে জাপানে বাংলাদেশিরা কেন ভালো চাকরি পায় না সেটা জানব। তারপরে আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্সের উপর বেস করে এর কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব কিভাবে সেটা ঠিক করা সম্ভব, এবং লাস্টলি আমরা আমার পক্ষ থেকে কিছু সাজেশন দিব। আপনারা জানেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা জিনিস খুব ফোকাস করি, সেটা কি জানেন? মোটিভেশন বাড়ানো। আপনাদের খালি ইনফরমেশন দেওয়া না। আমার যেহেতু একটা বিশাল অভিজ্ঞতা আছে এবং আমি একজন মোটিভেটেড পারসন, আমি জানি লাইফে দাঁড়াইতে গেলে, আগাইতে গেলে আপনাকে মোটিভেশন লাগবে। ওই মোটিভেশনটা আমি আপনাদের সব সময় দেওয়ার চেষ্টা করি যে লাইফটা কতটা কঠিন, কতটা পরিশ্রম করতে হয়, কতবার চেষ্টা করলে একটা জিনিস পাওয়া যায়, একবারে কোনো জিনিস আপনার লাইফে আসবে না। এই জন্য আমি ভিডিওগুলো ওইভাবেই বানানোর চেষ্টা করি। আজকের ভিডিওটাও আপনি ফুল অফ মোটিভেশন, অনেক মোটিভেশন পাবেন। চলেন শুরু করা যাক। আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার তরুণ তরুণী বিভিন্ন ভিসায় জাপানে আসে। আমি যেটুকু জানি বর্তমানে বাংলাদেশে জাপানে প্রায় বৈধভাবে 35,000-এর মতো বাংলাদেশি আছে। এটা কিন্তু খুব র্যাপিডলি বাড়তেছে। এক বছর আগেও এটা ছিল 31,000-এর মতো। তার মানে এক বছরে 4,000 নতুন বাংলাদেশি আসছে। এবং একজন আসা মানে ব্যাপারটা কি, সে আবার তার ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে আসে, মানে বাড়তেই থাকে এইভাবে। তো এইখানে যারা আপনার আসছেন, কারোর SSW ভিসা, কারোর TITP ভিসা, কারোর ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা, কারোর স্টুডেন্ট ভিসা, এক একজন এক একভাবে আসছেন, ঠিক না? তে তাদের প্রত্যাশাটা কি, তারা কী জন্য জাপানে আসছে আমরা যদি চিন্তা করি, ভালো একটা বেতন পাবো, ভালো একটা স্থায়ী ক্যারিয়ার গড়ব এবং জাপানে লম্বা সময় থাকার মতো একটা সুযোগ সৃষ্টি করব। কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি অনেকেই এই প্রত্যাশা পূরণ করতে পারে না, এবং সেইখান থেকেই শুরু হয় হতাশা এবং ধীরে ধীরে ডিপ্রেশন, অনেকে মৃত্যু পর্যন্ত বরণ করে। আপনারা রিসেন্টলি দেখেছেন। তো আমি আপনাদের আজকে একটু মোটিভেশনের সাথে দেখানোর চেষ্টা করব যে কোন জায়গাগুলো আসলে এটার মূল কারণ। সেই জায়গাগুলো চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। তো ভিডিওটা দেখা শুরু করার আগে আপনাদের প্রতিটা ভিডিওর মতো একটু বোনাস ইনফরমেশন দেই। আমি আমার ফেসবুক পেজে যে আপনাদের জন্য কিছুটা বোনাস ইনফরমেশন দেখাই। এইটা হলো আমার ফেসবুক পেজ। তে আমার যেটা মনে হয় যে আপনারা অনেকে একটা দারুণ জিনিস মিস করতেছেন। সেটা কেমন বলি, আমার ইউটিউবে কিন্তু বর্তমানে প্রায় 13,000-এর উপর ফলোয়ার, জাস্ট 4-5 মাসে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা। তে আমি যেহেতু আপনাদের জন্য একটা ফেসবুক পেজও খুলেছি এবং সেইখানে যেটা আমি করতেছি, আপনারা জানেন যে ইউটিউবে রিয়েল টাইম কমিউনিকেশন সম্ভব না, পোস্ট দেওয়া যায় না, ছোট মেসেজ দেওয়া যায় না। তো সেই সাপোর্টগুলো কিন্তু আমি আপনাদের দিচ্ছি ফেসবুকের মাধ্যমে। আপনি দেখেন আমি কিন্তু ফেসবুকে অলরেডি এইভাবে জাপানিজ শেখানো শুরু করেছি, সেন্টেন্স দিয়ে। তারপরে এই ধরনের পোস্ট দিচ্ছি, জাপানে এসে আপনি কিভাবে খুব তাড়াতাড়ি মানায় নিতে পারবেন, বিভিন্ন স্কিল শেয়ার করতেছি। এরকম মোটিভেশনাল সেন্টেন্স দিচ্ছি, এরকম ইমেজের মাধ্যমে জাপানিজ শেখাচ্ছি, এরকম রিল দিচ্ছি যেখানে আমার ভয়েসে আমি আপনাদের ডাইরেক্ট বাংলা এবং জাপানিজ ইউজ করে জাপানিজ শেখাচ্ছি। এবং আপনার বাংলাদেশি টাইম আপনার বিকালবেলা থেকে প্রতি ঘন্টায় এরকম একটা করে পোস্ট দিচ্ছি যেখান থেকে আপনারা জাপানিজ শিখতে পারবেন। যেমন এই পোস্টটাই দেখেন, এটা আমি কালকে দিয়েছি। আপনি জাপানি ইন্টারভিউয়ে এসে কিভাবে সফল হবেন, এই সবগুলা কারণ আমার অভিজ্ঞতার উপর ব্যাখ্যা করে
আমি এইভাবে দিয়েছি। তা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যারা এখনও ফেসবুকে আমার পেজটাতে জয়েন করেননি তারা তাড়াতাড়ি করলে আপনি শুধু জাপানিজ শেখা না, আপনি এই ধরনের ইন্টারভিউ আপনি কীভাবে ফেস করবেন, জাপানিজদের সাথে কিভাবে আপনি মিশার চেষ্টা করবেন, এই টাইপের আপনার অনেক ধরনের স্কিল আপনি আমার পোস্টগুলো থেকে খুব সহজে পেয়ে যাবেন। এবং আমার পেজটা তো আপনারা জানেন যে আমার পেজটা হচ্ছে এইটা, রিয়াল জাপান এক্সপিরিয়েন্স। এইটা দিয়ে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন এবং এখানে জয়েন করেন। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু, যেটা আমি ইউটিউবের মাধ্যমে সম্ভব না। কারণ ইউটিউবে অনেক লিমিটেশন আছে, ফেসবুকে লিমিটেশন আছে, এক একটা আপনার প্ল্যাটফর্মে এক এক রকম সুবিধা অসুবিধা। আশা করব আপনারা এই সুযোগটা নেবেন, এখানে জয়েন করে আপনারা অনেক ধরনের, যেমন এই যে কাঞ্জি শিখাচ্ছি দেখেন, কালকে রাতে এইটা গেছে, এই কাঞ্জির মানে, উদাহরণ, বাংলা উচ্চারণ, মানে যতটা সোজা করে শেখানো যায় আমি কিন্তু আপনাদের সেইভাবেই শিখাচ্ছি। তো চলেন আমরা আমাদের মূল ভিডিওতে আবার ব্যাক করি। আমরা আমাদের মূল ভিডিওতে চলে এসেছি। তো প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে যে 10টা কারণ আমি বলতেছি যে কী জন্য জাপানে বাংলাদেশিরা ওইভাবে দাঁড়াতে পারে না। একটাই কারণ, অনেকে পাশ করার জন্য দেখা যায় যে এলপিটি N4 কিংবা N5 পাশ করে আসেন, কিন্তু রিয়েল লাইফে কথাবার্তা বলার জন্য যে ফ্লুয়েন্সিটা সেটা তাদের মধ্যে থাকে না। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে শুধু পাশ করার জন্য পড়লে হবে না, আপনাকে জিনিসটা বুঝতে হবে। কারণ জাপানিজ জাপানে এসে আপনাকে কী ধরনের প্রশ্ন করা হবে আপনি জানেন না, আপনাকে অফিসে কী ধরনের কাজ করতে হবে, কী ধরনের কনভারসেশন করতে হবে আপনি তো জানেন না। তো এইখানে অফিস বলেন, ইন্টারভিউ বলেন, ফ্যাক্টরি বলেন, সব জায়গাতেই কমিউনিকেশনের জন্য আপনার জাপানিজ লাগবে। এবং আপনারা জানেন জাপানিজরা ইংলিশ বলতে পারে না কিংবা চায় না, ফলে আপনার কিন্তু প্রত্যেকটা স্টেজেই আপনার একটাই টুল দরকার, সেটা হলো জাপানিজ। দ্বিতীয় সমস্যাটার কারণ হচ্ছে স্কিল ও অভিজ্ঞতার অভাব। আপনারা জানেন আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ওয়ার্ক এনভায়রনমেন্টের সাথে আমরা অ্যাডাপ্টেড না, মানে আমরা জানি না। যেমন কনস্ট্রাকশন মেশিনের ব্যবহার, কনস্ট্রাকশন সেক্টরে বাংলাদেশে কোদাল, মাটি এগুলা ইউজ করা হচ্ছে, হাইসা ইউজ, কিন্তু এখানে কিন্তু যন্ত্রপাতি অনেক আলাদা। যেমন কনস্ট্রাকশন সেক্টরে আপনার চিন্তা করেন যে মেশিনগুলো ব্যবহার হয়, কেয়ার গিভার সেক্টরে যে আপনার বিশেষ জিনিসগুলো ইউজ করা হয়, কিংবা ফ্যাক্টরি অটোমেশনের দক্ষতার ক্ষেত্রে যে জিনিসগুলো ইউজ করা হয়, এগুলা কিন্তু আমরা জানি না, দেখিনি কোনো দিন। যার ফলে জাপানে আসার পরে আপনি যখন এই জিনিসগুলোকে সাথে প্রথমে কাজ করবেন তখন কিন্তু আপনার একটা অসুবিধার সৃষ্টি হবে। এবং আপনারা জানেন যে জাপানিজ কোম্পানিরা আপনার প্র্যাকটিক্যাল স্কিলের প্রচণ্ড গুরুত্ব দেয় এবং অনেক ইম্পর্টেন্স দেয়। আমাদের তৃতীয় নম্বর ভুলটা হলো ভুল এজেন্সি বা রিক্রুটারের ফাঁদে পড়া। অনেক এজেন্সি আপনাকে খুব সুন্দর মিষ্টি কথা বলবে যে আপনি গেলে, আপনি যাওয়ার পরে আপনি কিছু করতে হবে না, আপনাকে জাপানিজ শিখতে হবে না, N5ও শিখতে হবে না, যাওয়ার পর দিন থেকে আপনি 2.5 লাখ ইয়েন করে মাসে বেতন পাবেন। কিন্তু বাস্তবে কিন্তু যারা টিআইটিপি কিংবা আপনার দেখা যাচ্ছে যে এসএসডাব্লিউতে আসে, টিআইটিপিতে মোটামুটি আমি জানি 1.5 লাখ ইয়েনের মতো হাতে টিকে ট্যাক্স ম্যাক্স কেটে নেওয়ার পরে, এসএসডাব্লিউতে হয়তো বা 1,70,000-80,000 ইয়েন কিংবা 1,60,000 ইয়েন, 70,000 ইয়েনের মতো আপনি হাতে পাবেন। যার ফলে অনেকে এই ফেক জবের অফার এবং একটা হাই এক্সপেকটেশন নিয়ে এসে জাপানে বিপদে পড়ে যায়। আমাদের 4 নম্বর সমস্যাটা হলো কালচারাল ডিফারেন্স। আপনারা জানেন জাপানে প্রচণ্ড সময় মেনে চলে, সময় মেনে চলাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। 1 মিনিট লেট হলেই জাপানি বস কিন্তু আপনাকে ভুল বুঝবে, মনে করবে সে দায়িত্ব জ্ঞানহীন, আপনাকে জাস্ট দায়িত্ব জ্ঞানহীন মনে করবে। এবং তারা টিমওয়ার্ককে অনেক গুরুত্ব দেয়, কিন্তু আমাদের বাংলাদেশি সংস্কৃতিতে অনেক সময় আমরা ব্যক্তিগত স্বাধীনতাকে বেশি প্রাধান্য দেই। যার ফলে যেটা হবে, আপনার বসের সাথে আপনার বসের সাথে আপনার যে মাইন্ডসেটের যে ডিফারেন্স, এটার জন্য একটা কালচারাল ডিফারেন্স সৃষ্টি হবে। তারপরে হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা। বাংলাদেশ থেকে আসা অনেকের ধারণা জাপানে গেলেই লাখ লাখ টাকা ইনকাম করা যাবে।
কিন্তু বাস্তবে আমি যেটা আগের স্লাইডেও বলে আসলাম, শুরুতে আপনি হয়তোবা মাস শেষে 1.5 লাখ থেকে 1,80,000 ইয়েনের মতো হাতে পাবেন সব কিছুর কাটাকুটির পরে। আমি এটা মেইনলি টিআইটিপি এসএসডাব্লিউর ক্ষেত্রে বলতেছি। যারা আইটি লাইনে জব করেন তাদের ব্যাপারটা অনেক ডিফারেন্ট। তো যার ফলে আপনি কিন্তু হয়তোবা বাংলাদেশি টাকায় সর্বোচ্চ 50,000, 60,000, 70,000 টাকা জমাতে পারবেন। তো এইটা যদি আপনার প্রথম থেকেই জানিয়ে আসেন তাহলে আপনার জন্য সোজা হবে। আর যদি অতিরিক্ত প্রত্যাশা নিয়ে আসেন যে মাসে 1.5 লাখ 2 লাখ টাকা করে কামাবো, দেশে পাঠাবো, তাহলে আপনি এইখানে একটা বড় ধাক্কা খাবেন। তারপরে আমাদের পয়েন্টটা হলো কমিউনিকেশন গ্যাপ। এইখানে শুধু ভাষা না, কাজের জায়গায় কিভাবে কথা বলতে হয় সেইটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। জাপানে আমরা বলি হৌকোকু রেনরাকু সৌদান, হৌকোকু রেনরাকু সৌদান। তার মানে কি, রিপোর্ট, ইউনিফর্ম আর কনসাল্ট, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আমাদের কালচারে আমরা কোনোদিন শিখিনি, আমরা জানি না। আমরা কিন্তু কাজ করি লুকায় লুকায়, খেয়াল করেন অফিস আদালতেও আমরা কমিউনিকেশন জিনিসটা অতটা অ্যাডভান্স না। জাপানে আপনাকে কাজ করতে হলে আপনাকে নিয়মত আপনার বসকে রিপোর্ট করতে হবে, ইনফর্ম করতে হবে, বিভিন্ন বিষয় কনসাল্ট করতে হবে। তার মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনাকে আবার ভাষায় দক্ষতা আপনার এখানে প্রয়োজন হবে। আপনি ভাষা যদি দক্ষ না হন তাহলে আপনি এটা করতে পারবেন না। তারপরে 7 নম্বর সমস্যাটা হলো লিগাল ভিসা সমস্যা। অনেকে ট্যুরিস্ট ভিসা এসে লুকায় থাকে, অনেকে স্টুডেন্ট ভিসা এসে আপনার ফুল টাইম জব করতে চায়, বিভিন্ন ধরনের সমস্যা। তো এটা কিন্তু আপনার জাপানে এসে আগায় না যাওয়ার আর একটা কারণ। যদিও এইখানে সংখ্যাটা কম। তো এইখানে আপনাকে যেটা আমি আর একটা বলতে চাই, যে অনেকে দেখা যাচ্ছে যে আপনার দালাল কিংবা এজেন্টের আপনার ফাঁদে পড়ে দেখা যাচ্ছে অনেক বড় একটা অঙ্কের টাকা দিয়ে সে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় আসে, ফ্যাক্টরিতে কাজ করে। কিন্তু আমি আপনার আগের ভিডিওটাতেও বলেছি, আপনি কিন্তু ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় এসে ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন না, নিয়ম নাই। এইগুলা বিভিন্ন কারণেই তারা পিছায় যায়। কারণ আপনি যখন একটা ভিসায় এসে আর একটা ভিসায় কাজ করবেন, আপনাকে সে কোনোদিনই প্রমোশন দিবে না, আপনি কোনোদিনই আগাইতে পারবেন না। আপনি যেই জায়গায় আছেন হয়তো লুকায় লুকায় কাজ করতে পারবেন, ওইখানেই আপনাকে থাকতে হবে, এর বেশি আপনি আর পারবেন না। তারপরে হচ্ছে আমাদের 8 নাম্বারটা হচ্ছে ইন্ডাস্ট্রি সীমাবদ্ধতা। আপনি জানেন বাংলাদেশ থেকে আমি যদি এসএসডাব্লিউকে ফোকাস করে বলি, আপনার বর্তমানে কেয়ার গিভিং, কনস্ট্রাকশন আর কৃষি, এই 3টা সেক্টরে আসা যায়। এবং আমি জানি অনেক আমাদের বাংলাদেশি ভাই বোনেরা তারা ফুড প্রসেসিং কিংবা ফুড ম্যানুফ্যাকচারিং, এয়ারপোর্ট, গ্রাউন্ড হ্যান্ডেলিং, অটোমোবাইল এসবে আসতে চান, কিন্তু এই জিনিসটা নাই। এটার কারণে কিন্তু অনেকে ইচ্ছার বিরুদ্ধে দেখা যাচ্ছে কনস্ট্রাকশনে আসে, কৃষিতে আসে, কেয়ার গিভিংয়ে আসে, সুযোগটা না থাকার জন্য। আসার পরে যেহেতু সে তার ইচ্ছার বিরুদ্ধে এটা করতেছে, তার মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়, সমস্যার সৃষ্টি হয় এবং সে আগাতে পারে না। আমাদের 9 নম্বর পয়েন্টটা হচ্ছে নেটওয়ার্ক না থাকা। আমি আমার জাপানের এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি, এখানে নেটওয়ার্কিং খুবই ইম্পর্ট্যান্ট। জাপানে আপনার বেশিরভাগ চাকরি হয় দেখা যায় একজন আরেকজনকে পরিচয় করায় দেয়। তা আপনার যদি একটা সুন্দর নেটওয়ার্ক থাকে, আপনার যদি একটা স্ট্রং নেটওয়ার্ক থাকে, তাহলে কিন্তু আপনি জব পেতে খুব একটা কঠিন হবে না। আপনার সেটা পার্ট টাইম জব হোক, ফুল টাইম জব হোক। তো জাপানে আপনার স্থানীয় পরিচিত বা সিনিয়রদের সাথে সবসময় আপনি একটা যোগাযোগ রাখার চেষ্টা করবেন, এবং তার থেকে কিন্তু আপনি একটা বড় হেল্প এখান থেকে পেতে পারেন। এবং আমাদের 10 নম্বর পয়েন্টটা হলো মানসিক স্বাস্থ্য, একাকিত্ব। অনেকেই প্রথমবার বিদেশ গিয়ে একা হয়ে পড়েন, কালচারাল শক, একাকিত্ব, কাজের চাপ সব মিলিয়ে ভেঙে পড়েন, এবং এর প্রভাবটা যায় পড়ে আপনার জবের পারফরমেন্সে। এবং অনেক ক্ষেত্রে অনেকে ছুটি একটানা নিতে থাকে, জবে যায় না, অসুস্থ বলে, এই বলে, হ্যান বলে, ত্যান বলে, শেষ পর্যন্ত অনেকে চাকরিও হারায় ফেলে। তো এই জিনিসগুলা কিন্তু প্রথম 10টা মূল কারণ আমার যেটা মনে হয় যে জাপানে এসে একটা বাঙালি দেশির জন্য যে প্রধান সমস্যাগুলা। তো এখন লাইফের সমস্যা থাকবেই, চলেন এখন আমরা তার সমাধানগুলা খোঁজার চেষ্টা করি। আমি আপনাদের একটু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। তা আমাদের প্রথম সমাধানটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। ধরেন ইনি হচ্ছে আপনার বস, আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনি খালি কিন্তু একলা বাংলাদেশি জাপানে কাজ করতেছেন না, এখানে ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে, ফিলিপিন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ান, আমেরিকান, অনেক দেশের লোকজন আছে এখানে, ঠিক না? এবং তারা কিন্তু এক একজন এক একটা স্কিল নিয়ে আছে।
তে আপনি কি যখন জাপানে জব করতেছেন তখন আপনাকে মাথায় নিতে হবে যে আপনি একটা ইন্টারন্যাশনাল আপনার কমিউনিটির সাথে ফাইট করে আপনাকে টিকে থাকতে হবে। যেরকম চাইনিজরা জাপানিজে খুব ভালো, ঠিক না? কারণ ওরা কাঞ্জি পারে, কাঞ্জিটা তো মেইনলি চায়না থেকে আসছে। ভিয়েতনামিজরা জাপানিজে খুব ভালো, কারণ কি তারা স্কুল এলিমেন্টারি লেভেল থেকে তারা জাপানিজ পড়া শুরু করে, ইউনিভার্সিটিতে 4 বছরে জাপানের ডিগ্রি পড়ে। তো এখন এইভাবে চিন্তা করেন, এই লোকগুলা আপনার ধরে নেন আপনি একই জায়গায় কাজ করেন, এই বিভিন্ন দেশের লোক। তো এখন একটা চাইনিজ এবং একটা ভিয়েতনামিজ যখন আপনার বসের সাথে যোগাযোগ করবে, কথা বলবে, আড্ডা মারবে, রিপোর্টিং করবে, হাসি ঠাট্টা করবে, কিন্তু আপনি জাপানিজ ভালো পারেন না, আপনি চুপচাপ খালি অফিসে জানার কাজ করে চলে আসেন, এবং আপনার বসও জানে যে আপনি জাপানিজ ভালো জানেন না, এই জন্য আপনাকে কাজও ঠিক মতো দিতে চায় না, কারণ দিলে তো আপনি ফেরত দিতে পারবেন না, আপনি জাপানিজ ভালো জানেন না। যার ফলে কিন্তু এইভাবে আপনি অফিসে কিন্তু একটু একটু করে পিছায় যান ভাষা না জানার জন্য। কারণ আপনার বস কিন্তু আপনাকে হেল্প করার জন্য বসে আছে, কিন্তু আপনি যদি তার সাথে কমিউনিকেশন করতে না পারেন, আপনি যদি তার কথা না বুঝতে পারেন, সে আপনাকে রিকোয়েস্ট করতেছে সেটা যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার আর আপনার বসের মধ্যে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হবে। এবং যে ভালো কমিউনিকেশন পারে, ধরেন এই চাইনিজ কিংবা ভিয়েতনামিজ কিংবা ফিলিপিন, আপনার বস আস্তে আস্তে তাদের দিকে ঝুঁকে পড়বে, ঠিক না? তাদের দিয়ে কাজ করাবে, তাদের দিয়ে লিডার বানাবে, যার ফলে কিন্তু আপনি কর্মক্ষেত্রে ঠিক এইভাবে পিছায় যাবেন। তো এই জন্য আমি বলতেছি যে আপনারা প্রচণ্ড জাপানিজের উপর জোর দেন, এই সমস্যাটা থেকে কিন্তু আপনারাও বের হয়ে আসতে পারবেন। আমাদের দ্বিতীয় সলিউশনটা হচ্ছে আপনার স্কিল ট্রেনিং। আপনি জাপানি স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশিক্ষণ নিতে হবে। যেরকম টেকনিক্যাল স্কিল, আপনি যদি SSWতে আসেন, আপনি জাপানে আসার আগেই কেয়ার গিভিং, কনস্ট্রাকশন কিংবা ফ্যাক্টরি, IT যেটাই হোক, যেভাবেই হোক, আপনি সে সম্পর্কে একটু জেনে আসেন। তারপরে টাইম ম্যানেজমেন্ট, আপনি জাপানে আসার আগে দিয়েই সময় মেনে কাজ করার অভ্যাস করেন। টিমওয়ার্ক, টিমের সবাইকে সহযোগিতা করে এগিয়ে যায় জাপানিজরা, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। কমিউনিকেশন স্কিল, বিশেষ করে কর্মক্ষেত্রে রিপোর্টিং, ইনফরমেশন শেয়ার করা, কনসালটেশন, এই জিনিসটা আপনাকে মাথায় নিয়ে আসতে হবে। কালচারাল অ্যাডাপ্টেশন, আপনি আসার আগ দিয়ে কিংবা আসার পরে হলেও জাপানি সংস্কৃতি বুঝে মানিয়ে আপনাকে চলতে হবে। তারপরে প্রফেশনাল এটিকেট, আপনার কোম্পানির মধ্যে যে একটা ভদ্রতা, রেসপেক্ট, বিনয়ের সাথে কাজ করা, এই বিষয়ে আপনাকে স্কিল সেট গ্রো করাতে হবে। তারপরে ধৈর্য ও মানসিকতা, বিদেশে কাজের চাপ বেশি, এটা আমরা সবাই জানি, একাকিত্ব বেশি, চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনাকে একটা মাইন্ডসেট তৈরি করতে হবে। তারপরে কম্পিউটার ড্রাইভিং, আপনি জাপানে আসার আগে অবশ্যই কম্পিউটার ড্রাইভিংটা শিখে আসেন, এটা আপনার অনেক কাজে লাগবে। তারপরে ইংলিশ এবং আদার সার্টিফিকেশন, আপনি জাপানে আসার আগে ইংলিশটা শিখেন, কারণ আমি যেটা আগের স্লাইডেও বললাম, আপনি কিন্তু একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কাজ করবেন এখানে। আপনি জাপানিজের সাথে জাপানিজ না বললেও আপনি কিন্তু অন্য দেশিদের সাথে ইংলিশ বলতে পারবেন, এবং আপনি যদি আপনার অফিসে ইংলিশ বলতে পারেন 2-4টা, আপনাকে দেখা যাচ্ছে যে অন্য সেকশনে কাজ করাবে, ভালো একটা সেকশনে, যেখানে আপনি ফরেন কোম্পানিদের সাথে ওঠা বসা করতে পারবেন, এবং কিছু আপনার সার্টিফিকেশন নেওয়ার চেষ্টা করেন। 3 নম্বর সলিউশনটা যেটা হচ্ছে, বিশ্বস্ত এজেন্সি বেছে নিন, আগে রিসার্চ করুন, অন্যদের অভিজ্ঞতা জেনে নিন। তো এইখানে আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি, আপনারা গুগল সার্চ করতে করতে ভেঙে ফেলেন। আমি এই লাইফে আইসেও, এই বয়সে এসেও আমি সারাদিন গুগল নিয়ে বসে থাকি, কারণ আপনি যত সার্চ করবেন আপনার কনফিডেন্স বাড়বে, আপনি তত শিখতে থাকবেন। তা আমি আপনাদের যেটা সাজেশন দিব সেটা হলো, আপনি জাপান আসার যখন সিদ্ধান্ত নেবেন, তখন আপনি কম করে হলেও 5টা এজেন্সির কাছে যাবেন। 5টা এজেন্সির কাছে যেয়ে আপনি ইনফরমেশন কালেক্ট করবেন, আপনি কোন ভিসায় আসতে চান, কী করতে চান, তারপরে আপনি একটা সামারি করবেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন এজেন্সির মাধ্যমে আসবেন, কিভাবে আসবেন, কত টাকা লাগবে, কোথায় থাকবেন, কি না থাকবেন। তো এইখানে আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্স দিচ্ছি, আপনারা গুগল সার্চ করতে করতে ভেঙে ফেলেন, এরকমভাবে সার্চ করেন যে গুগল যেন ভেঙে যায়, ওই লেভেল পর্যন্ত আপনি সময় দেন, এবং এতে আপনার কনফিডেন্স গ্রো করা শুরু করবে। তারপরে কালচারাল জিনিসটা বলি, আপনারা যে সময় মেনে চলা, নিয়ম মেনে চলা, এখানে আমি একটা মজার গল্প বলবো, মাঝে মাঝে একটু মজা না করলে আমিও ক্লান্ত হয়ে যাব। আমরা বাংলাদেশিরা কিন্তু জাপানে এসেও ঠিক হইতে পারি না, কি জন্য বলি,
আপনার 1 বছর খানিক আগে আমি একটা পার্টিতে গেছিলাম, এটা ধরেন একটা বার্থডে পার্টি, জিনিসটা আমার এখনও মনে আছে। তার মানে চিন্তা করেন যে আমি কতটা শখ পেয়েছিলাম। ধরেন এই মানুষটা বার্থডে পার্টিটা অ্যারেঞ্জ করেছে। বার্থডে পার্টিতে আমাদের যেতে বলেছে 4টার সময়। তা আমরা যারা জাপানে অনেক দিন আছি আমরা কিন্তু খুব সময় মেনটেন করি। আমি 4:45টার সময় চলে গেছি, 4টার বলার বাজার পার্টি, এবং একটা হল ভাড়া নেওয়া হয়েছে। হলটা ভাড়া ছিল আপনার রাত 8টা পর্যন্ত, 4টা থেকে 8টা। তা আমি 4টার সময় যে বসে আছি, এরকম আরও অনেক 10-15 জন এসে বসে আছে। আর যে আপনার এই পার্টিটা অ্যারেঞ্জ করেছে সে আসলো 6:30টার সময়। এসে খালি বললো সরি আমার একটু দেরি হয়ে গেছে। তারপরে যেটা হইলো, আর তো 1.5 ঘন্টা বাকি আছে, ঠিক না? হলটা 8টা পর্যন্ত ভাড়া নেওয়া। তাড়াহুড়া করে সে এসে খাবার দিল, আমরা খাইলাম, একেবারে রবটের মতো খাইতে চলে আসলাম। বাচ্চারা কিন্তু একটু মজাও করতে পারলো না। তো এখান থেকে আমি যেটা বুঝাচ্ছি, সময় মেনটেন করা জাপানে প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং যেটা হইলো, আমি তার আপনার প্রোগ্রামে এই দিয়ে 3 নাম্বার বার এরকম একটা এক্সপিরিয়েন্স হইলো যে না, সে নিজের সময় দিয়ে সে 2-3 ঘন্টা পরে আসে, আমরা যে বসে থাকতে হয়। তার মানে যেটা বুঝাচ্ছি, আমি কিন্তু এই ভদ্রলোকের পার্টিতে আর জীবনে কোনো দিন যাব না। এবং তার সম্পর্কে আমার একটা ব্যাড ইমপ্রেশন হয়ে গেছে যে সে মানুষটা কেমন। তো যেটা বলতেছি, ঠিক একইভাবে আপনি জাপানে যদি সময় মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি জাপানে পিছায় পড়বেন। কেউ আপনারা সাথে নিবে না, আপনাকে বিরক্তকর বলবে, দায়িত্ব জ্ঞানহীন, আপনাকে উরুসাই বলবে। জাপানে উরুসাই মানে হচ্ছে নয়েজি কিংবা ট্রাবলসাম, ঠিক আছে? তো ওই জিনিসটা আপনাকে মাথায় নিয়ে জাপানে কাজ করতে হবে। তারপরে রিয়ালিস্টিক এক্সপেকটেশন। এই যে দেখেন এই ভদ্রলোকটার মতো জাপানে খালি টাকা টাকা, শুয়ে আছে টাকা আসতেছে, বালিশটাও টাকার, শরীরের উপরেও টাকা। ভাই তা না, আপনাকে প্রথমে কয়েকটা বছর আপনার সময় দিতে হবে শেখার জন্য। আপনি স্টুডেন্ট হয়ে আসলে আপনি 4 বছরের মধ্যে আপনি টাকা দেশে পাঠাইতে পারবেন না, মাথায় রাখেন। আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে 2 বছর পড়বেন, 2 বছর হয়তো ডিপ্লোমা পড়বেন, তারপরে জবে ঢুকলে আপনি আস্তে আস্তে একটু একটু করে পারবেন। তো রিয়ালিস্টিক একটা এক্সপেকটেশন নিয়ে আপনাদের জাপানে আসতে হবে। তারপরে কমিউনিকেশন। আপনার বসের সাথে আপনাকে খুব কমিউনিকেশন বজায় রাখতে হবে। সেটা কেমন বলি, আপনার কমিউনিকেশনের যে প্রয়োজনীয়তাটা, এটা বিশ্বাস তৈরি করায়, আপনার ভুল কমায়, টিম ওয়ার্ক বাড়ায় এবং জাপানি কালচারের সাথে মানিয়ে নেওয়া একটা উপায় সৃষ্টি করে দেয়। তো বাস্তবে আপনি আপনার বসের সাথে কীভাবে কমিউনিকেশন করবেন, প্রতিদিন কাজ শুরু করার আগে বা শেষ করার সময় ছোট রিপোর্ট দিন। যেমন, আমি আজ এই কাজটা শেষ করেছি, আগামীকাল এই কাজটা করব। তাহলে কিন্তু বস আপনাকে বুঝে নিল যে সে অনেক দায়িত্ববান একজন মানুষ। আজকে কি শেষ করেছে, কালকে কি করবে, সে খুব ক্লিয়ার জানে তার ভিশন এবং তার গোল। কোনো সমস্যা হলে বসকে সঙ্গে সঙ্গে জানান। যেমন, এই যন্ত্রটা কিভাবে কাজ করছে না, এই যন্ত্রটা ঠিকভাবে কাজ করছে না, কিভাবে আগাবো, এটা কি বন্ধ রাখবো না অন্য কাজ করব। নতুন কোনো আইডিয়া থাকলে বসকে কনসাল্ট করুন, এতে বস অনেক খুশি হবে। আপনি একটা কাজ করতেছেন, দেখতেছেন যে কাজটা অন্যভাবে করলে অনেক সময় বাঁচবে, অনেক টাকা বাঁচবে, আপনি সেই আইডিয়াটা কিন্তু আপনার বসকে দিলে সে আপনার জন্য মারাত্মক খুশি হবে এবং আপনাকে আস্তে আস্তে উপরে তুলে নেবে। তারপরে ইমেল, চ্যাট বা নোটবুক যা কোম্পানি ব্যবহার করে সেই মাধ্যমে আপনাকে রিপোর্ট করতে শিখুন। আপনি অফিস কিংবা কোনো জায়গায় পার্সোনাল কোনো ডিভাইস ইউজ করবেন না। আপনার কোম্পানি থেকে যে ডিভাইসগুলো দেওয়া হয়েছে সেগুলোই শুধু ইউজ করে আপনি আপনার বসকে রিপোর্ট করবেন। এখন আমি আপনাদের বলতেছি যে সঠিকভাবে যে আপনি ভিসাটা বেছে নেবেন, আপনি কী কী জিনিসগুলো চিন্তা করতে হবে। আপনার প্রথমে আপনি চিন্তা করবেন আপনার সামর্থ্যটা আছে কিনা, আপনি কোন ভিসা যেতে চান, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার পারিবারিক অবস্থা, আপনার বয়স, আপনার মাইন্ডসেট, আপনার শারীরিক অবস্থা। এই জিনিসগুলো প্রথমে আপনি আগে চিন্তা করে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার জন্য স্টুডেন্ট ভিসা ভালো হবে, SSW, TITP, ইন্টারন্যাশনাল সার্ভিস কিংবা অন্য কোনো ভিসা। এইভাবে আপনি আপনার জাপানে আসার কোন ভিসাটা বেস্ট সেটা বিভিন্ন কিছু চিন্তা করে লিখে সিদ্ধান্তটা নেবেন। তারপরে নেটওয়ার্ক তৈরি করা। এই নেটওয়ার্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বাইরের দেশে। এখনই বললাম যে আমাদের বাংলাদেশে প্রচুর মানুষ আছে, ইন্ডিয়ান আছে, শ্রীলঙ্কান আছে, আমেরিকান, কোন দেশের মানুষ নাই জাপানে, সব দেশের মানুষ আছে। আপনি একটা সুন্দর নেটওয়ার্ক তৈরি করবেন যেখানে আপনি অন্য মানুষকে হেল্প করবেন, অন্য মানুষ আপনাকে হেল্প করবে, একজন অন্যজনের বিপদে আপদে এগিয়ে আসবে। এবং এই নেটওয়ার্কটা আপনি যদি কোনো সময় কোনো জব না পান কিংবা কোনো বিপদে থাকেন,
এই নেটওয়ার্ক কিন্তু বাইরের দেশে প্রচণ্ড কাজে লাগে। এইটা কিন্তু একটা বড় আপনাদের জন্য সলিউশন হবে। তারপরে একাকিত্বটাকে আপনি কীভাবে ম্যানেজ করবেন? আপনার মানসিকভাবে একটা প্রস্তুত থাকতে হবে যে আপনি এই দেশে যেহেতু খুব পরিশ্রমের দেশ, ওইভাবে আপনাকে কেউ সময় দিতে পারবে না, আপনার মধ্যে একাকিত্ব আসবে। আপনি একাকিত্ব ম্যানেজ করার জন্য একটা হবি করে নেবেন। যেরকম আমি গিটার বাজাইতে পারি, পিয়ানো বাজাইতে পারি, আমি আপনাদের জন্য ইউটিউবে ভিডিও বানাই, আমি বাগান করি, আমি ছবি তুলি, যার ফলে সত্যি কথা ভাই একাকিত্ব আমাকে কোনোদিন ধরতেই পারেনি। সময় নাই একাকিত্ব কী জিনিসটা বোঝার। আমি 24 ঘন্টার মধ্যে 5-6 ঘন্টা ঘুমাই আর সারা দিন কাজ করি 18-19 ঘন্টা। সুতরাং একাকিত্ব আমার কাছে আসার কোনো জায়গাই নেই। তা আপনিও যদি ওরকম একটা অভ্যাস করে নিতে পারেন যে আপনার কাজের পাশাপাশি একটা সুন্দর হবি তৈরি করে নেবেন, যেটা আপনাকে একাকিত্ব থেকে অনেকটা রেহাই দিবে। এখন লাস্টলি আমার পক্ষ থেকে আপনাদের কিছুটা সাজেশন দেই। এইখানে যেটা আমি আপনাদের একটা সুন্দর মোটিভেশন দিতে যাচ্ছি, খুব সুন্দর করে জিনিসটা শুনেন, আমার অভিজ্ঞতা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কিন্তু প্রতিদিন আপনার ভবিষ্যৎ ঠিক করতেছেন। আপনি 5 বছর পরে কেমন থাকবেন, 10 বছর পরে কেমন থাকবেন, 15 বছর পর কেমন থাকবেন, 20 বছর পরে কেমন থাকবেন, আপনি মানুষটা কিন্তু প্রতিদিন ওটা ঠিক করতেছেন। তা আপনি এখন এখানে বর্তমানে আছেন, এইখান থেকে আপনি সামনের দিকে আগায় যাবেন, ঠিক না? আপনি কতদিন বাঁচবেন আপনি জানেন না, আমিও জানি না। কিন্তু আমাদের যদি একটা নির্দিষ্ট পরিকল্পনা না থাকে, একটা প্ল্যান না থাকে, এবং সেই প্ল্যান অনুযায়ী যদি আমরা এখন থেকে পরিশ্রম না করি, মাইন্ডসেট ঠিক না করি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে আগাতে পারবো না। এবং ওই সময় কাউকে দোষ দিয়ে লাভ নাই, কারণ এই পৃথিবীতে ভাই কেউ কারণ না, ঠিক আছে? সুতরাং আপনাকে একটা সুন্দর প্ল্যান থাকতে হবে, সেই প্ল্যান অনুযায়ী আপনাকে পরিশ্রম করতে হবে। এবং আপনি আজকে যদি পরিশ্রম করেন, সেইটার হয়তো দেখা পাবেন আপনি 10 বছর পরে। তো এখানে আপনাদের একটা উদাহরণ দেই, আপনি যদি এখন থেকে প্রতিদিন বার্গার খান, ম্যাকডোনাল্ডসের বার্গার খান, KFCর বার্গার খান, এর মানে কিন্তু এই না যে আপনি কালকে অসুস্থ হবেন। আপনি অসুস্থ হবেন এই জাঙ্ক ফুড খাওয়ার জন্য 5-10 বছর পরে যায়। ঠিক একইভাবে আপনি আজকে যে কাজগুলো করতেছেন, এইটার ফল পাবেন আপনি 5 বছর 10 বছর পরে কিংবা 15 বছর পরে। তার মানে বীজটা কিন্তু আপনাকে এখন বুনতে হবে। বীজ বোনার সাথে সাথে আপনি ফল পাবেন না, এবং বীজটা আপনাকে সুন্দর একটা বীজ বুনতে হবে আপনার লাইফ প্ল্যানের সাথে যেটা সম্পর্কিত। তো আপনাদের এখানে আমি যেটা বলবো যে এই জাপানে এসে যদি আপনি এইভাবে দাঁড়াতে চান, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর পরে কেমন থাকবেন সেটা যদি দেখতে চান এবং ভালোভাবে থাকতে চান, তাহলে আপনাকে জাপানিজ ভাষা, জাপানিজ কালচার, জাপানিজ ওয়ার্ক স্টাইল সেই অনুযায়ী এখন থেকে পরিশ্রম শুরু করতে হবে। এবং ফাইনালি আপনাদের যেটা আমি বলবো, সব ভিডিওতে একই মেসেজই আপনার দেই, JLPT N4 না হলে জাপানে আইসেন না। আবারও বলতেছি, স্ট্রং ভয়েসে, আপনি বিপদে পড়ে যাবেন। সম্ভব হলে N3 করে আসেন। এটা আমি কি জন্য বলতেছি, অনেকে বলে যে জাপানে পার্ট টাইম জব নাই। আই ডোন্ট বিলিভ সো। যারা ভাষা জানে না তাদের জন্য অতীতেও পার্ট টাইম জব ছিল না জাপানে। যারা ভাষা জানে না তাদের জন্য বর্তমানেও পার্ট টাইম জব নাই। যারা ভাষা জানে না তাদের জন্য ভবিষ্যতেও পার্ট টাইম জব থাকবে না। এটাই হচ্ছে নিয়ম। আপনি ভাষা জানেন না, আপনি কাজ করবেন কিভাবে, আপনি কাজ দিবে কি করে, এটা মাথায় আনেন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আই এম নট টকিং এনিথিং ফাউল, ঠিক আছে? আপনার জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। যার ফলে আপনার ভাষাটা হচ্ছে সবচেয়ে মেইন একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং আপনার জন্য সঠিক ভিসাটা আপনি সিলেক্ট করে আসবেন। এবং একটু আগে যেটা বলে আসলাম, গুগলে সার্চ করতে করতে জাপান সম্পর্কে জানেন, জাপান ভিসা সম্পর্কে জানেন, সব কিছু গুগলে পাবেন। আপনি যত সার্চ করবেন আপনার কনফিডেন্স লেভেল বাড়তে থাকবে, যত সার্চ করবেন আপনার কনফিডেন্স লেভেল বাড়তে থাকবে। এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস, এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না। এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না, কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয়, আমার কোনো লাইসেন্সও নাই। সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্বভার বহন করব না। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রথমে যেহেতু বলে এসেছি, এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন,
তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।